এই গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। লেখক তার গল্পের প্লট তৈরিতে অনেক সময় তন্ত্রমন্ত্র, কালো জাদু, পিশাচ সাধনা কিংবা ধূমপান, মদ্যপান ও মাদক সেবন, মানসিক বা শারীরিক নির্যাতন অথবা আত্মহত্যা কিংবা মানুষ বা বন্য পশু পাখি হত্যা কিংবা গাছ কাটার মতো ঘটনার উল্লেখ করে থাকেন। নির্যাতন কিংবা হত্যা বা আত্মহত্যার খুঁটিনাটি বর্ণনা দিয়ে থাকেন, যা আসলে সাহিত্যের ঘটনা প্রবাহে বাস্তব আবহ তৈরির উদ্দেশ্যে লেখকের কাল্পনিক ধারণার বহিঃপ্রকাশ মাত্র। আমরা এসব সমর্থন করি না। আমাদের প্রচারিত কোনো গল্পে যে কোনো প্রকারের কুসংস্কার, ধূমপান, মদ্যপান, মাদক সেবন, মানুষ হত্যা বা আত্মহত্যা কিংবা বন্য পশু পাখি হত্যা বা গাছ কাটার উল্লেখ থাকলে তা সিরিয়াসলি নেবেন না। বাস্তবের সাথে এসবের কোনো মিল নেই। শুধুমাত্র মনের আনন্দের জন্যই গল্পটিকে গ্রহণ করুন। আমাদের আজকের রহস্য গল্পের নাম ৭৫-এর বিশেষ সংরক্ষিত। লিখেছেন হ্যারিস টার্নার। ১৯৬১ সাল। বর্ডিয়ক্স অঞ্চলে মদের জন্য ১৯৬১ সালটা সব থেকে একটা ভালো বছর হিসেবে চিহ্নিত। এ ব্যাপারে আমি, গাস্টন স্যালেবার্টই ভালো জানি। এই পৃথিবীতে আমার নিজের তৈরি স্যালেবার্ট ৭৫-এর সঙ্গে কোনো কিছুরই তুলনা করা যায় না। ও হ্যাঁ, মিশন হয়ন ব্রায়ন, মোডেইন ডি সেভালিয়ার এবং লেফায়েট রথসচিল্ড এসব বড় বড় নামের কাছে স্যালেবার্ট পরিবার যে অতি নগণ্য, সে আমি বেশ ভালো করেই জানি। আমাদের জমিদারির পল্লী ভবন সে এক আজব বাড়ি। আমার বদমেজাজি পূর্বপুরুষরা সেই বাড়িটা তৈরি করেছিলেন ১৭৬৬ সালে। ছোট ধরনের অট্টালিকা, প্রাসাদ নয়, প্রাসাদও কম বলা যায়। গিরন্ডি নদীর ধারে উজ্জ্বল আকাশ ছোঁয়া বিরাট অট্টালিকা কিংবা লেফাইট রথসফিল্ড পরিবারের প্রাসাদের কাছে আমাদের পল্লী ভবন নিছকই মানানসই বই আর কিছু নয়। স্যালেবার্টের এস্টেট খুবই ছোট এবং কর্মচারীদের সব সময় গোমরামুখ হয়ে থাকতে দেখা যায়। ছোট ছোট কৃষকদের ধ্বংস করার কাজে আমি বিশ্বাসী নই। তাদের অলসতা এবং নিজেদের মধ্যে কোলাহলের জন্যই কেবল তাদের মূল্য দিতে হয়। আমি বেশ ভালোই আছি। এমনকি নিরস মরশুমেও আমি যথেষ্ট সুখে থাকি। আর এই যে আমি ৬০ বছরের দিকে এগিয়ে চলেছি, এই বয়সেও যুবতী মেয়ের সঙ্গ কামনায় আমার পক্ষপাতিত্বে বিন্দুমাত্র ঘাটতি পড়েনি এখনো। আমার ভাগ্যের স্রষ্টা আমি নিজেই, এবং কাউকে উত্তর দিতে আমি বাধ্য নই। সবসময় এই যে এরকম হয় তা নয়, কখনো কখনো। আর কারোর প্রত্যাশায় আমাকে নির্ভর করে থাকতে হয় না। আমি যখন এখানে, তখন জুনের সূর্যটা পপলার গাছের পেছনে ঢলে পড়েছিল, আর আসন্ন সন্ধ্যায় ঝিঁঝি পোকাগুলো পল্লী ভবনের চারপাশে কোরাস সঙ্গীতের আসর বসাতে শুরু করেছিল তখন। দিনের প্রচণ্ড তাপের পর শান্ত এস্টেটটা বিশ্রাম নিচ্ছিল আর একটা ফসল তোলার প্রতিশ্রুতি পেয়ে। আমি আমার স্টাডি রুমে বসেছিলাম একা, নিঃসঙ্গ। আমার সঙ্গী তখন একটা ভালো সিগার আর স্পেশাল ৭৫-এর বোতল। আমার সব যাত্রার দূত, যা আমার এই অভূতপূর্ব কাহিনীর মূল সূত্র। ১৯৭৪ সালে আমার একটাই ভাই ছিল, বড় ভাই, আমার থেকে ৪ বছরের বড়। একেবারে ছেলেবেলা থেকে আমাদের দুজনের মধ্যে একটা প্রচণ্ড ঘৃণার সম্পর্ক গড়ে উঠেছিল। সে ছিল আমার বাবা মায়ের অত্যন্ত প্রিয় পাত্র। অভিভাবকরা সবসময় তাকেই প্রশ্রয় দিয়ে এসেছেন। জীবনে সব সুযোগ সুবিধা বলতে সেই পেয়ে এসেছে। আর তাদের কাছে আমি যেন এক অনাকাঙ্ক্ষিত, অনাদৃত পুত্র। একথা সত্য যে রীতিমতো সুপুরুষ সে। দীর্ঘ বলিষ্ঠ চেহারা, সুন্দর কোঁকড়ানো চুল তার মাথায়, সব থেকে সুন্দর তার স্বচ্ছ চোখের দৃষ্টি। আর ওর সেই সুন্দর চেহারার তুলনায় আমি ঠিক ওর উল্টো। আমার চেহারায় একটা নিষ্ঠুর প্রতিচ্ছবির প্রকাশ দেখে লোকে শিউরে ওঠে। আমি শুনেছি নাকি আমার মাতৃগর্ভ থেকেই এমনি দেখতে ছিলাম, কুঁজো প্রকৃতির, এবং ওপরের ঠোঁটটা দ্বিধাবিভক্ত অবস্থায় গর্ভে ধারণ করেছিলেন মা আমাকে। একটা কুৎসিত চেহারা নিয়ে আমার জন্ম। আমাকে জন্ম দেওয়ার পর আমার দিকে তাকাতে গিয়ে আমার মা জ্ঞান হারিয়ে ফেলেন। তার জ্ঞান ফিরে পাওয়ার পর শুনেছি
তিনি নাকি ঘৃণা ভরে সেই যে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তারপর থেকে ভালো করে আর তাকাননি কখনো। তাই আমার জন্ম থেকেই আমার প্রতি বিরূপ হয়ে ওঠেন তিনি এবং আমার বাবাও। আর ওদের সেই ভাবধারা অব্যাহত থাকে ওদের জীবনের শেষ দিন পর্যন্ত। তাই আমি অনাদৃত, অবাঞ্ছিত থেকে যাই ওদের কাছে। 1950 সালে আমার অভিভাবকের মৃত্যুর পর স্যালেবার্ট প্রাসাদের সব কর্তৃত্ব তুলে নেয় চার্লস তার নিজের হাতে, আর সে আমাকে তার অধীনস্থ ম্যানেজার হিসেবে নিয়োগ করে। এই যে আমার প্রতি তার অস্বীকৃতির মনোভাব, তার অভিনয় গোপন থাকে না আমার কাছে। আমি তখন বেশ বুঝে গেছি তার কর্মচারীর থেকে আমি সামান্য একটু বেশিই বই, আর কিছু নই। যাই হোক, দারুণ উৎসাহ সহকারে আমি যখন মদ তৈরির কলাকৌশল রপ্ত করছি, চার্লস তখন প্যারিস ও লন্ডনে ফ্যান্সি পোশাকে উঁচুতলার সমাজে যুবতী মেয়েদের সঙ্গে চুটিয়ে প্রেম করে যাচ্ছে। আমাদের দু ভাইয়ের মধ্যে এই যে বিরাট পার্থক্য, একজনের প্রতি সর্বতোভাবে সুবিচার আর অন্যজনের প্রতি প্রচণ্ড অবিচার, এসব উপলব্ধি করেই আমি তখন আইনজ্ঞদের দ্বারস্থ হই। তাদের বলি, দেখবেন আমার অভিভাবকের শেষ উইলে এস্টেটের বিলি ব্যবস্থা সঠিকভাবে নির্ধারণ করা হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক সেরকমটি ঘটেছিল বলে আমার আইনের পরামর্শদাতারা জানান। আর সেই উইলের বলেই চার্লস তার নতুন দায়িত্ব পালন করতে গিয়ে অমন উল্লাসিত হয়ে যায়। চার্লসের সঙ্গে আমার মতবিরোধ শুরু ঠিক সেখান থেকেই। স্বভাবতই আমাদের দু ভাইয়ের মনোমালিন্য নিয়ে বাড়ির চাকর বাকররা খোঁজ গল্প করত এবং স্বভাবতই সব ব্যাপারেই চার্লসের পক্ষ নিয়ে থাকতো তারা। 1975 সালে আমাদের পরস্পরের প্রতি পরস্পরের ঘৃণা, পরিহার, নালিশ, অভিযোগ, পাল্টা অভিযোগের এক চূড়ান্ত রূপ নিল একদিন জ্বলন্ত বলয়ের আকারে। গ্রীষ্মের অপরাহ্নে সে যখন গ্রাম থেকে আনা এক 16 বছরের যৌনকর্মীর সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করছিল, আমি তখন সেই অপ্রাকৃতিক দৃশ্যটা দেখে ফেলি, আর সেটাই আমার একমাত্র অপরাধ। এর পরের ঘটনা কি হতে পারে সহজেই সেটা অনুমান করে নেয় সে। কুৎসা রটে যাওয়ার আশঙ্কায় সে আমার মুখ বন্ধ করার জন্য ওক গাছের ডাল দিয়ে আমাকে বেধড়ক পেটালো। আমার পিঠের চামড়া খসে গিয়ে হাড় পর্যন্ত বেরিয়ে গেল। আমার একান্ত অনুরোধ ছিল মেয়েটির কাজের যথার্থ মূল্য যেন দেওয়া হয়, আর সেই কথাটা বলার জন্যই সেখানে আমার যাওয়া। কিন্তু যেভাবে তার কাছ থেকে জবাব পেলাম, তাতে আমি মনে মনে শপথ নিলাম শুধু প্রতিশোধ নেওয়া নয়, তার নির্দয় কর্তৃত্ব চিরতরে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। মারধর করার 1 মাস পরে আমার ক্ষতগুলো যখন শুকিয়ে গেল, আমি তখন গ্রামের এক ওষুধ বিক্রেতার কাছে গেলাম এবং পাউডারের মিক্সচার ও সলিউশন কিনে আনলাম শক্তিশালী ঘুমের ওষুধ তৈরি করার জন্য। ওষুধটা আমি আমার ঘরে লুকিয়ে রেখে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করতে থাকলাম। জানেন, তাড়াহুড়ো করে আমার ভাইকে অক্ষম করা যায় না, তাই আমি আমার পরিকল্পনা খুবই কৌশলে করেছিলাম। ফসল তোলার সময় এগিয়ে আসছিল। প্রতিদিন এস্টেট কর্মীরা ঝুড়ি ভর্তি আঙুর মাথায় করে এনে 4টি মদ তৈরির প্রেস মেশিনের সামনে এনে জমা করছে। আঙুর থেকে রস বার করার পর ওক কাঠের ভ্যাটে সেটা রাখা হবে। তারপর সদ্য তৈরি মদ ব্যারেলে ঢালা হবে, আর সেই ব্যারেলগুলো রাখা হবে আমাদের বছরের প্রথম মদের ভাণ্ডারে। আমরা জানি 75 সালটা বিশুদ্ধ মদ তৈরির বছর হিসেবে চিহ্নিত হবে, তবে হিসেবের দিক থেকে এই মদ 1982 সালের আগে পান করার উপযুক্ত হবে না। অনির্দিষ্টকালের জন্য ধৈর্য ধরে আমি 2 সপ্তাহ অপেক্ষা করলাম। আমার প্রথম পদক্ষেপের আগে ফসল তোলার কাজ সম্পূর্ণ করার জন্য এই সময়টা প্রয়োজন ছিল। তারপর গভীর রাতে হামাগুড়ি দিয়ে আমার ভাইয়ের ঘরে প্রবেশ করলাম। নিদ্রায় নিমগ্ন ছিল সে তখন। এই সুযোগ ঘুম থেকে জেগে ওঠার পর ভাই পানি খেয়ে থাকে, আর সেই পানির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম। পরের দিন প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়। একটা ধারালো খুর দিয়ে তার কণ্ঠনালী বিচ্ছিন্ন করে ফেললাম এবং ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিলাম। তারপর তার দেহ থেকে পরনের নাইট গাউনটা খুলে ফেললাম। তারপর তাকে টানতে টানতে মদের গুদামে নিয়ে গেলাম। আমি জানতাম এই জায়গায় কর্মচারীরা থাকে না।
সেখানে কসাইয়ের ছুরি দিয়ে আমি তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে ফেললাম। যতদূর সম্ভব তার বুকের পাঁজরা আর হাড়গুলো আলাদা করে ফেললাম। তারপর তার দেহের অবশিষ্টাংশ সব থেকে বড় ওয়াইন প্রেসের মধ্যে ফেলে দিলাম। সেখানে জুস তৈরি করার জন্য আঙুর জমা করা ছিল। কাজটা খুবই কঠিন ছিল। তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, যেমন যকৃৎ, হৃৎপিণ্ড, এমনকি মস্তিষ্ক, যা আমি তার মাথার খুলি থেকে বিচ্ছিন্ন করে ফেলি এবং সেগুলো হাতুড়ি পিটিয়ে গুঁড়ো করে ফেলি। তারপর একটু বিশ্রাম নিয়ে দেহের ক্লান্তি কাটতে বরফ ঠান্ডা 73 সালের তেজি মদ গলধবরণ করলাম। এবার মনটা বুঝি একটু চাঙা হলো, মনে জোর পেলাম। হ্যাঁ, বাকি কাজটুকু এবার আমি অনায়াসে সেরে ফেলতে পারবো বলে আমার মনে হলো। আগের দিন চার্লস স্যালেবার্ট নিজের হাতে 4 ঝুড়ি টাটকা আঙুর সংগ্রহ করে রেখেছিল, পরদিন ওয়াইন প্রেস মেশিনের ভিতর পেশাই করার জন্য। আর সেই 4 ঝুড়ি আঙুরের মধ্যে চার্লসের দেহের টুকরো টুকরো অঙ্গ প্রত্যঙ্গগুলো অনায়াসে চাপা দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। আমাদের প্রাসাদে বিরাট বিরাট ওয়াইন প্রেসগুলো চালানো হয় বিরাট আকারের স্ক্রু দিয়ে। ইংলিশ ওক কাঠের গুঁড়ি থেকে তৈরি স্ক্রু। আর কাঠের যন্ত্রটা হস্তচালিত, সহজেই প্রেস মেশিন চালানো যায়। চামড়া দিয়ে মোড়ানো সেই স্ক্রুর হাতলটা ধীরে ধীরে ঘোরাতে থাকলাম, যতক্ষণ না কাঠের ফ্ল্যাট প্রেসটা চক্রাকারে ঘুরতে ঘুরতে চার্লসের দেহের টুকরো টুকরো অঙ্গ প্রত্যঙ্গগুলো আঙুরের সঙ্গে পেশই হয়ে জুসে পরিণত হয়। ওয়াইন প্রেসের নিচে রাখা ছিল ওক কাঠের ভ্যাট। সেই ভ্যাটের মধ্যেই ফোঁটা ফোঁটা আঙ্গুরের রস পড়তে থাকে। সঙ্গে সঙ্গে হেমন্তের বৃষ্টিধারার মতো মদের স্রোত নেমে আসতে থাকে। প্রায় 1 ঘন্টা ধরে প্রেস চালালাম আমি, মাঝে মাঝে কয়েকবার বিরতি। বারবার চালাতে গিয়ে আমার হাতে কড়া পড়ে গেলেও থামলাম না। আমার পঙ্গুত্বের একটা বাড়তি সুবিধে হলো, আমার হাতের ও কাঁধের মাসল দ্বিগুণ শক্তির অধিকারী হয়ে গিয়েছিল। একবার গ্রামের এক মেলায় বাজি ধরে আমি একটা ছাগলের মাথা হাত তালুবন্দি করে পিষে ফেলেছিলাম। স্ক্রুর শেষ প্যাঁচটা ঘোরানোর পরেই বুঝলাম এখন সেটা ফেটে পড়ার পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এবং মদের শেষ কিছুটা পড়তে দেখে বুঝলাম আমার কাজ শেষ। স্ক্রুটা মুক্ত করে আমি এবার ওক কাঠের ভ্যাটটা পরিষ্কার করার কাজে মন দিলাম। আঙুরের খোসাগুলোর সঙ্গে আমার ভাইয়ের রক্তশূন্য মাংসের টুকরোগুলো তখন কিমা হয়ে গিয়েছিল। একটা বড় হাতলের বেলচার সাহায্যে সেই সব জঞ্জালগুলো একটা দহন যন্ত্রে নিক্ষেপ করার ব্যবস্থা করলাম ধীরে ধীরে। তখনও আর একটা কাজ বাকি ছিল আমার। পাথরের মেঝের ওপর যেখানে আমি তার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করেছিলাম সেই জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করে ফেললাম। চটজলদি তার দেহের হাড়গুলো বস্তাবন্দি করলাম। পরদিন সেগুলো আমার কুকুরগুলোকে খেতে দেওয়া হবে। তারপরেই আমি আমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা সারলাম। 10টা মদের ব্যারেল তৈরি করে সতর্কভাবে প্রতিটি ব্যারেলের ওপর ছাপ মারলাম। তাতে লেখা ছিল পল্লী ভবনের বিশেষভাবে সংরক্ষিত স্যালেবার্ট 75। ওদিকে ভোর হয়ে আসে, প্রাসাদের জানালাগুলোই সকালের প্রথম আলো এসে লুটোপুটি খায়। আমি তখন সন্ত্রস্ত হয়ে উঠি। আমার কিছু কাজ বাকি ছিল তখনও। আমার রক্তমাখা পোশাকগুলো পুড়িয়ে ফেললাম। তারপর নিজের ঘরে ফিরে গেলাম। 7:30টায় এস্টেট ম্যানেজারকে ডেকে পাঠালাম এবং তাকে বললাম একটা জরুরি পারিবারিক আর্থিক সংকটের ব্যাপারে চার্লসকে সপ্তাহখানেক কিংবা বাড়তি আরও কয়েকদিনের জন্য প্যারিসে যেতে হয়েছে। 5 দিন পরে সমস্ত কর্মচারীদের আমি জানিয়ে দিই প্যারিস থেকে আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে চার্লসকে, কারণ সেখান থেকে ক্যালিফোর্নিয়ায় যেতে হবে তাকে মদের কারখানার জন্য প্রয়োজনীয় কতগুলো মেশিনপত্র কিনতে। কৃষকদের খুব সহজেই বোকা বানানো যায়। এক্ষেত্রেও সহজেই আমি তাদের বোকা বানাতে পারলাম এবং তারা মেনেও নেয় আমার বক্তব্য। তাদের মনে একবারের জন্যও সন্দেহ জাগলো না আমি মিথ্যে বলতে পারি। আরও 1 মাস পরে আমি তখন তাদের কাছে খবরটা প্রকাশ করে ফেললাম। অবশেষে খবরটা এই যে চার্লস তার স্বাস্থ্যের অবনতির জন্য ক্যালিফোর্নিয়ায় থেকে যাওয়ার মনস্থ করেছে। একথা সত্য যে হাঁপানির অসুখে ভুগছিল সে, এবং নিজেকে স্যালেবার্ট এস্টেটের সর্বময় কর্তা বলে ঘোষণা করলাম সেদিনই। এদিকে 8টা বছর অতিক্রান্ত এবং 75 সালের সেই বিশেষভাবে সংরক্ষিত মদ তখন পান করার জন্য পুরোপুরি তৈরি। তবে রুচিবাগীশ ব্যক্তিদের কাছে সেই মদ পান করার জন্য উপযুক্ত হতে আরও 10টা বছর সময় লাগবে।
অতএব প্রিয় পাঠক পাঠিকারা, আপনারা যদি কখনো লন্ডন কিংবা নিউ ইয়র্ক কিংবা প্যারিসে নামি দামি হোটেলে নৈশভোজ সারতে গিয়ে মদের ফরমাশ দেন, তখন আপনারা যেন অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। আমার এই উপদেশ দেওয়ার অর্থ কি বুঝতে পারছেন তো? এখনো ৭৫ বিশেষভাবে সংরক্ষিত স্যালেবার্ট মদের ৩ ডজন পেটি অবশিষ্ট আছে। প্রতিটি বোতলে ছোট্ট সোনালী অক্ষর সি এর ছাপ দেওয়া আছে লেবেলের ডান দিকের কোনায়। ওয়েটারদের নির্দেশ দিয়ে দেবেন খদ্দেরদের গ্লাসে সেই মদ ঢালবার অন্তত ৩ ঘন্টা আগে বোতলের ছিপি যেন খুলে রাখে এবং কেবলমাত্র রুম টেম্পারেচারে সেই মদ যেন পরিবেশন করা হয়। আমি নিশ্চিতভাবে প্রতিশ্রুতি দিতে পারি সেই মদের স্বাদ আপনারা কখনো আর পাবেন না।